আসসালামু আলাইকুম। আজ 15ই জুলাই 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। কে এই প্রধানমন্ত্রীর 400 কোটি টাকার দুর্নীতিবাজ সাবেক পিয়ন? উত্তরপ্রদেশের নিজেদের ভরাডুবির কারণ জানালেন আদিত্যনাথ। এবার বিস্তারিত। অধ্যাপক আসিফ নজরুল ও লেখক ফরহাদ মজহার শিক্ষার্থীদের সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। সোমবার বিকেলে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে তিনি সাংবাদিকদের একথা বলেন। শয়ন বলেন, এখানে আসিফ নজরুল আছেন, ফরহাদ মজহার আছেন। তারা বিভিন্নভাবে সংঘর্ষের দিকে ছাত্রদের ঠেলে দিচ্ছেন। আন্দোলনে মেয়েদের ব্যবহার করা হয়েছে। তারা সূর্য সেন হলে হামলা করেছে, বিজয় ৭১ হলে আক্রমণ করেছে, বঙ্গবন্ধু হলে হামলা করেছে। তারা তো মেয়ে না, তারা শিবির ছাত্রদলের ক্যাডার। আন্দোলনকারী শিবির ছাত্রদলের সঙ্গে আদর্শিক লড়াইয়ের অংশ হিসেবে আমরা দাঁড়িয়েছি। সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিল বা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন ব্যক্ত করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, এদেশের অনেক অর্জন তরুণ এবং ছাত্র সমাজের হাত ধরে এসেছে। 2018 সালে তীব্র ছাত্র আন্দোলনের মুখে বাতিল হওয়া কোটা প্রথা সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিহিংসার রাজনীতির কারণে আদালতকে ব্যবহার করে আবার সামনে আনা হয়েছে। উচ্চ আদালতের রায়ে 1 মাসের জন্য স্থিতাবস্থা থাকলেও আমরা চাই সব ধরনের বৈষম্যমূলক কোটা প্রথা চিরস্থায়ীভাবে বিলুপ্ত হোক। এজন্য আন্দোলনকারী ছাত্রদের রাজনৈতিক, আর্থিক এবং আইনি যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ববি হাজ্জাজ। তিনি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা করা প্রয়োজন। শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র কী দায়িত্ব পালন করেছে আমরা সেটা জানতে চাই। নিরপেক্ষ কমিশন গঠন করে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় যাদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক আছে তাদের ব্যাপারে তদন্ত করতে হবে। একই সাথে এই কমিশনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী এবং সমাজের অনগ্রসর শ্রেণীকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিভাবে মূলধারায় আনা যায় সেটার কৌশলপত্র প্রণয়ন করতে হবে। সেখানে তাদের জন্য যদি কোনো কোটা বরাদ্দ রাখার সুপারিশ করা হয় আমরা মেনে নেব, তবে এর মধ্যে মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে কোনো কোটা থাকতে পারে না। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা 2 মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম। দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন অনিয়মের কারণে চাকরি হারান তিনি। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্নীতির বিষয়ে ইঙ্গিত দেওয়ার পরই আলোচনায় আসে কে এই 400 কোটি টাকার পিয়ন। বিষয়টি নিয়ে রাতে সংবাদ প্রকাশ হওয়ার পর জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে তাদের হিসাব খোলার ফরমসহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে উল্লেখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হলো। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা থাকা অবস্থায় নানান অনিয়মে জড়িয়ে পড়েছিলেন জাহাঙ্গীর আলম। ক্ষমতার দাপট দেখিয়ে নিজ এলাকা নোয়াখালীর চাটখিল নিয়ন্ত্রণ করতেন তিনি। তার ইশারাতেই চলত জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, জাহাঙ্গীরের নিয়ন্ত্রণে ছিল মিডিয়া হাউসও। রোববার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধানের দুর্নীতি বিরোধী বক্তব্যে উঠে আসে পিয়ন জাহাঙ্গীরের নাম। দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, যে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, এটা বাস্তব কথা। তো কি করে বানালো এই টাকা? যখনই আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার্ডটার সব সিজ করে ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়, এটা করে। ধরা পড়লে তো এটা চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন ব্যবস্থা নেই। এরপর থেকেই সব মহলে আলোচনা শুরু হয় কে এই পিয়ন। পরে খোঁজ নিয়ে জানা গেছে জাহাঙ্গীরের বাড়ি চাটখিলের নাহারখিলে। তার বাবা রহমতুল্লাহ ছিলেন ইউনিয়ন পরিষদের একজন কেরানি। 5 ভাই 1 বোনের মধ্যে জাহাঙ্গীর মেজো। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পিয়ন হিসেবে কাজ করেছেন জাহাঙ্গীর।
প্রধানমন্ত্রীর খুব কাছে থাকতেন। এক পর্যায়ে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েন। প্রমাণসহ ধরা পড়ায় গণভবন থেকে তাকে চাকরিচ্যুত করা হয়। জাহাঙ্গীর আলম চাকরি থেকে বহিষ্কৃত হওয়ার পরও তার দুর্নীতি ও অপতৎপরতা কমেনি। নানা জায়গায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয় দিয়েও বড় অঙ্কের টাকা ভাগিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা প্রতারিত হয়ে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ দিলে এই অপকর্মের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবনের কর্মকর্তারাও বিব্রত অবস্থায় পড়েন। গত বছরের 6 ডিসেম্বর জাহাঙ্গীরের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয় ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীর। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়। খোঁজ নিয়ে আরও জানা গেছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে দাপিয়ে বেড়ানো জাহাঙ্গীর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে নোয়াখালী 1 আসন থেকে বিদ্রোহী প্রার্থী হন। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় তিনি এই দপ্তরের কেউ নন। পরে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। অভিযোগ রয়েছে, 2008 সাল থেকে নোয়াখালী ও জেলার চাটখিল উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতেন জাহাঙ্গীর। তার ইশারায় উপজেলা কর্মকর্তাদের বদলি করা হতো। জেলা সাংবাদিক নিয়োগেও ছিল জাহাঙ্গীরের হাত। ফলে জেলা ও পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারি সব দপ্তরে বিশেষ কদর পেতেন জাহাঙ্গীরের নির্দেশে নিয়োগ পাওয়া ওই সাংবাদিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে নিজের বাড়ির রাস্তা পাকা করে নিয়েছেন জাহাঙ্গীর। ভাগিয়ে নিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও। তার বড় ভাই মীর হোসেন মিরন ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মীর হোসেনকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ভাগিয়ে দেন। শুধু তাই নয়, তার আরেক ভাই আলমগীর হোসেন ছিলেন স্থানীয় যুবদল নেতা। তাকেও জোর করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 বার খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানান। এছাড়া নিজের ভাগিনা মাসুদুর রহমান শিপনকে জেলা পরিষদের দ্বিতীয়বারের মতো সদস্য বানান। প্রথমবার সদস্য বানানোর জন্য ব্যালট পেপার নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন জাহাঙ্গীর, কিন্তু তৎকালীন ইউএনও জাহিদুর রহমান তাতে বাধা দিলে মুক্তিযোদ্ধার সন্তান হবার পরও জাহিদুর রহমানকে জামায়াত আখ্যা দিয়ে চাটখিল থেকে প্রত্যাহার করান। এদিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে বেড়ানো জাহাঙ্গীর 3টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়ে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি ঢাকার ডেমরায় দ্বিতীয় বিয়ে করেন। ওই সংসারে আলভি নামের তার একটি ছেলে রয়েছে। এরপর আরও একটি বিয়ে করেন তিনি। সেই বিয়েটি হয় নাটকীয়ভাবে। জাহাঙ্গীরের যিনি তৃতীয় স্ত্রী হয়েছেন, তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে নিয়োগ পেতে সুপারিশের জন্য তার বাবার সঙ্গে জাহাঙ্গীরের কাছে গিয়েছিলেন। তখন জাহাঙ্গীর তার সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং বিয়ে করে ফেলেন। পরে ওই স্ত্রীর নামে 2019 সালে নোয়াখালীর জেলা শহরে হরিনারায়ণপুরে 10 শতক জমি ও 7 তলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করেন। এছাড়া চাটখিল পৌরসভার ভীরপুরে পেট্রোল পাম্প, খিলপাড়া বাজারে দোকান ভিটে রয়েছে তার নামে। গ্রামের বাড়ি নাহারখিলে রয়েছে 3 তলা বাড়ি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক কথা আমাদের চারপাশে প্রতিধ্বনিত হয়। আপনাকে নিয়ে অনেক আলোচনা হতে পারে, আপনাকে নিয়ে প্রশংসা হতে পারে। প্রশংসার চেয়ে বরং সমালোচনাই বেশি হয়। আপনি এড়িয়ে চলুন এইসব সমালোচনার। অনেক ক্ষেত্রে আপনি মনে করবেন যে এগুলো অপাংতেয়, এগুলো অপ্রয়োজনীয়, এগুলোকে আমি ছুঁড়ে ফেলে দিই। এটা যদি ভাবতে পারেন তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনি অবজ্ঞা করুন তাদেরকে যারা আপনাকে সমালোচনা করে, কিন্তু সমালোচনার গুরুত্ব দিলেই তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মনে করবে আপনি তাদেরকে পাত্তা দিচ্ছেন। সেই জন্যে সমালোচনাকারীদের শাস্তির জন্যে সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে অবজ্ঞা করা, এড়িয়ে যাওয়া। ভালো থাকুন, জীবনকে সুন্দর করুন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে গুলি করা ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে আগেই। মার্কিন অঙ্গরাজ্য পেনসিলভ্যানিয়ার বাটলারে শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যা চেষ্টাকারী 20 বছরের একজন যুবক। দেশটির গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে হামলাকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস। মঞ্চের এত কাছ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ায় 20 বছর বয়সের ওই যুবককে নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। সবার মনে একটাই প্রশ্ন, ট্রাম্পকে হামলা করা ওই যুবকটি কে? FBI-কে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম NDTV জানিয়েছে হামলাকারী ওই যুবক পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার থেকে মাত্র 70 কিলোমিটার দূরে বেথেল পার্ক নামক এলাকার বাসিন্দা। গত 13 জুলাই বিকেলে ট্রাম্পের ওপর হামলাকারী হিসেবে তাকে গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিসের গোয়েন্দারা।
তদন্ত সংস্থা FBI হামলার বেশ কয়েক ঘন্টা পর ওই হামলাকারী যুবকের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে 20 বছর বয়সী ওই যুবক চশমা পরা এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। ওই হামলাকারীকে নিয়ে মানুষের কৌতূহলের অন্যতম বিষয়টি হচ্ছে এত অল্প বয়সে কিভাবে বা কাদের প্ররোচনায় এত বড় হামলা চালিয়েছে সে। প্রত্যক্ষদর্শীরা বলেছে তারা হামলার আগেই ওই যুবককে মঞ্চের কাছাকাছি একটি স্থাপনার ছাদে বন্দুক হাতে হামাগুড়ি দিতে দেখেছে। তবে তারা পুলিশকে বিষয়টি জানানোর আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় ওই যুবক। তার মৃতদেহ উদ্ধারের সময় FBI সদস্যরা একটি AR-15 অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে। ক্রুকসের সম্পর্কে FBI যে তথ্য দিয়েছে তাতে বলা হয়েছে সবসময় একজন শান্ত এবং একাকী হিসেবে বেশ পরিচিত ছিল মার্কিন ওই যুবক। 2022 সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে স্নাতক শেষ করেছিল ক্রুকস। পরে ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ থেকে $500 একটি বৃত্তিও পেয়েছিল। এতে বোঝা যায় যুবকটি পড়াশোনায় বেশ ভালো অবস্থানে ছিল। এছাড়া তার সম্পর্কে সবচেয়ে আশ্চর্যজনক যে তথ্য রয়েছে সেটি হচ্ছে সে আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের একজন নিবন্ধিত ভোটার। এবারই প্রথম তার ভোট দেওয়ার কথা ছিল। স্কুলে তার বন্ধুরা তাকে সোশ্যালি রিজার্ভ হিসেবে চিহ্নিত করেছিল। তার সহপাঠীরা তাকে কখনো ট্রাম্প বা রাজনীতির কোনো আলোচনা করতে শোনেনি। তাকে প্রায়ই স্কুলে উত্ত্যক্ত করা হতো বলেও জানিয়েছে তার সহপাঠীরা। স্থানীয় US মিডিয়াকে একজন ছাত্র বলেছেন তিনি চুপচাপ ছিলেন। তাকে অন্য স্কুল ছাত্ররা মাঝে মধ্যেই মারধর করত। স্নাতক শেষ করে সে একটি নার্সিং হোমে কাজ শুরু করেছিল। হামলার পর তার গাড়ির ভেতর একটি সন্দেহভাজন ডিভাইস পাওয়া গেছে, যেটি এখন বিস্ফোরক প্রযুক্তিবিদদের কাছে পাঠানো হয়েছে। গোয়েন্দারা এখনও তার মুঠোফোন তদন্ত করছেন বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা করবেন ট্রাম্প। এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন ট্রাম্প। শনিবার হামলার পর যখন তাকে তার দেহরক্ষীরা ঘেরাও করে তার গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন এক সাংবাদিকের তোলা একটি ছবি বেশ আলোচনায় এসেছে। বলা হচ্ছে ছবিটি ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের একটি আইকনিক ছবি। রক্তাক্ত ট্রাম্প হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যাচ্ছেন, তাকে ঘিরে রেখেছেন তার দেহরক্ষীরা, আর অন্যদিকে তার ঠিক মাথার উপরে উঠছে একটি আমেরিকার পতাকা। ঠিক এই অবস্থাতেই ওই ছবিতে ক্যামেরাবন্দী হয়েছেন 78 বছর বয়সী ট্রাম্প। ট্রাম্পকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ফাইট ফাইট ফাইট। ওভার কনফিডেন্সের জেরেই উত্তরপ্রদেশে ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গণমাধ্যমকে তিনি বলেন, 2024 সালে বিজেপি আগের বারের মতোই ভোট পেয়েছে, কিন্তু ভোট কিছুটা অন্য জায়গায় গিয়েছে। আর অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে আমাদের প্রত্যাশা ধাক্কা খেয়েছে। আর বিরোধীরা যারা আগে ভেন্টিলেটরে ছিলেন তারা এখন অক্সিজেন পাচ্ছেন। তিনি বলেন, ফের আরও একবার আমাদের রাজ্যে বিজেপির পতাকাটা তুলে ধরতে হবে। আগে যখন বিরোধী ছিলেন তখন মানুষের ইস্যু নিয়ে লড়াই করতেন, আর এখন সরকারে। এখন ইউপির নিরাপত্তার দিকটা দেখতে হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার আগ্রা বিভাগের মন্ত্রী এবং বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করেন। 2027 সালের ইউপি বিধানসভা নির্বাচনের জন্য কিভাবে প্রস্তুত হতে হবে সে সম্পর্কে তাদের একটি বা দুটি পাঠ দিয়েছেন। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেছেন, হামাস যাতে পণবন্দি মুক্তির জন্য চুক্তিতে সই করে সেজন্য তারা সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন। তিনি বলেন, যুদ্ধবিরতির বিনিময়ে পণবন্দীদের মুক্তি, গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি প্রত্যাহার, ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীদের মুক্তি দেবে এমন একটি চুক্তি করা নৈতিক বাধ্যবাধকতা, আর ইসরায়েলি বাহিনী এর প্রভাব সামাল দিতে সক্ষম। মধ্য ইসরায়েলের পালমাচিম বিমান ঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পণবন্দীদের প্রত্যাবর্তনের চুক্তি হলো জীবন রক্ষার জরুরি নৈতিক বাধ্যবাধকতা। তিনি বলেন, এ ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু শনিবার রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন তার জবাবে এসব কথা বলেন ইসরায়েলি সেনাপ্রধান। নেতানিয়াহু অভিযোগ করেছিলেন যে কয়েক মাসের মধ্যেও পণবন্দি চুক্তি না হওয়ার কারণ হলো সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি, আর তা বদলে গেছে যখন তিনি ইসরায়েলি বাহিনীকে রাফায় যাওয়ার জন্য জোর দিয়ে বলেন। আলোচনা চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহু সমালোচকদেরও সমালোচনা করেন। এই প্রেক্ষাপটে ইসরায়েলি সেনা প্রধান বলেন, তার বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুমোদন করা কোন কোন চুক্তি কিভাবে রক্ষা করতে হয়, এমনকি যুদ্ধবিরতির পর কিভাবে ফিরতে হয়, কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয়
তাও সেনাবাহিনী জানে। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী পণবন্দীদের মুক্ত করতে কাজ করা বন্ধ করবে না। আমাদের এই লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত আমরা হামলা অব্যাহত রাখা বন্ধ করব না। জেনারেল হারজি হ্যালেভি বলেন, 7 অক্টোবরের ব্যর্থতার দায়ে পদত্যাগ করার সিদ্ধান্ত তিনি নেবেন যুদ্ধের লক্ষ্য অর্জন করার পর। তিনি বলেন, আমি প্রায় 40 বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি। আমি এক মুহূর্ত চেয়ার আঁকড়ে ধরে থাকতে চাই না। আমি বর্তমানে আমার কাজে ব্যস্ত। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।